তাদের পাশে রিয়া ও আখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার কিছুটা দূরে আবির বুকে হাত গুজে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে। জয়ী দৌড়ে আবিরের কাছে গিয়ে বলল, আবির, এখানে কি হচ্ছে? অ্যাশ নীল ও আকাশকে কেন মারছে? রিক ভাইয়াকে মারার কারণটা বুঝতে পারছি, কিন্তু আকাশ ও নীল কি করেছে? আর আখি ও রিয়া এভাবে মাথা নিচু করে কান্না করতেছে কেন? সবাই ওদের পাপের শাস্তি পাচ্ছে। ওই তিনজনের শাস্তি শেষ করে এদের দুজনের শাস্তি শুরু হবে। কিন্তু ওরা কি করেছে সেটা তো বলবি। আরে এখন ডিস্টার্ব না করে সিনটা উপভোগ কর, পরে সব বলবো। এরই মধ্যে মেহমান জয়ীর কাছে এসে বলল, জেসিকা, আসিয়ানকে তাড়াতাড়ি থামাও, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তাছাড়া রিকের বাবা অনেক পাওয়ারফুল একজন মানুষ, আসিয়ানের পুরো কেরিয়ার ধ্বংস করে দিবে। জয়ী কাঁদো কাঁদো চেহারা করে মেহমানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া হিংস্র বাঘিনীর গুহার সামনে দাঁড়িয়ে আমাকে ঠেলে দিচ্ছেন বাঘিনীর শিকার হতে। এতটা নিষ্ঠুর হয়েন না। জেসিকা, কী সব বলছো? তোমাকে ডেকে পাঠিয়েছে আসিয়ানকে ঠান্ডা করে ওখান থেকে নিয়ে আসতে। তোমরা একসাথে 4 বছর কাটিয়েছো, নিশ্চয়ই জানো কিভাবে ওকে ঠান্ডা করতে হবে। ভাইয়া একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখেন তো, হিংস্র বাঘিনীর চাইতে কম লাগতেছে কি? আমি যে 4 বছর ওর সাথে ছিলাম, এখন পর্যন্ত ভালোভাবে ওকে চিনতে পারিনি। তাহলে ওর রাগ ঠান্ডা করব কিভাবে আপনিই বলেন? আমি জেনে বুঝে হিংস্র বাঘিনীর শিকার হতে চাচ্ছি না। তাহলে এখন কি করব? ও যেভাবে মারতেছে ওদেরকে, আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে ওদেরকে বাঁচানো সম্ভব হবে না। কিছুক্ষণ ওয়েট করেন ভাইয়া, আমি একজনকে ফোন করেছি, উনি চলে আসলে হয়তোবা কিছু একটা করতে পারবে। এরই মধ্যে 3টি গাড়ি এসে থামলো ভার্সিটির পুকুর পাড়ে। সেখান থেকে বেরিয়ে আসলো এমপি অর্ণব শিকদার এবং তার বডিগার্ডসরা। অর্ণবকে দেখে জয়ী এগিয়ে গেল তার কাছে। কি হয়েছে জয়ী? এত জরুরি তলবে ডাকলে কেন? মিষ্টি পরি কই? ও ঠিক আছে তো? হ্যাঁ ভাইয়া, আপনার মিষ্টি পরি ঠিক আছে, কিন্তু কিন্তু কি? সামনে তাকিয়ে দেখেন। সামনে তাকানোর সাথে সাথে অর্ণবের গায়ে রক্ত হিম হয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলে জয়ীর দিকে তাকিয়ে বলল, এজন্য কি আমাকে এখানে ডেকে এনেছ? জয়ী কিছু না বলে শুধু উপর নিচ মাথা নাড়ালো। এতক্ষণ এমপিকে দেখে সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। আদিত্যরা জয়ীর কাছাকাছি ছিল, তাই জয়ী ও অর্ণবের কথোপকথন শুনতে পেয়েছে। তাতে কিছু হলেও বুঝতে পেরেছে যে আশিয়ানা আর অর্ণব সম্ভবত পরিচিত। মেহমাত অর্ণবের কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বলল, স্যার, আপনি আর আসিয়ানা কি পরিচিত? অর্ণব মুখে কিছু না বলে শুধু মাথা উপর নিচ করলো। তা দেখে মেহমাত অর্ণবকে বলল, স্যার প্লিজ আসিয়ানাকে থামান, তা না হলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কথা শুনে অর্ণব একবার আশিয়ানার দিকে তাকালো তো একবার মেহমাতের দিকে তাকালো। কিছুক্ষণ ভালো মতো শ্বাস নিয়ে বলল, আমাকে কি তোমরা হিংস্র বাঘিনীর গুহায় গিয়ে তাকে বের করে আনতে বলছো? এতে কতটা রিস্ক তোমরা কি জানো? মিষ্টিপুরীর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবে ওর রাগটা আপাতত কত ডিগ্রি সেলসিয়াস পার করেছে। এই মুহূর্তে ওর কাছে যাওয়া মানে জেনে বুঝে নিজেকে বাঘিনীর হাতে সমর্পণ করা। অর্ণবের কথা শুনে সবাই হাবলার মতো তার দিকে তাকিয়ে রইল। এতক্ষণে আদিত্য এতটুকু বুঝতে পেরেছে যে এখানকার মধ্যে কেউ গিয়ে আশিয়ানাকে থামাতে পারবে না। তাই সিদ্ধান্ত নিল সে নিচেই হিংস্র বাঘিনীর গুহা যাবে এবং তাকে ওখান থেকে নিয়ে আসবে। নিজেকে প্রস্তুত করার জন্য বড় বড় নিঃশ্বাস নিল। তারপর আশিয়ানার দিকে পা বাড়ালো। যত আশিয়ানার দিকে এগোচ্ছে ততই তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে আজকেই তার শেষ দিন। তবুও ভেতরে সাহস সঞ্চার করে আশিয়ানার কাছে গিয়ে ওর চাবুকটা ধরলো। তারপর নিচের দিকে তাকিয়ে দেখলো আকাশ, নীল ও রিক এর অবস্থা একেবারেই নাজেহাল। এদেরকে দেখেই মনে হচ্ছে হসপিটালের বেডে নিম্নত 3-4 সপ্তাহ থাকতে হবে। তারপর আশিয়ানার মুখের দিকে তাকালো, দেখে বুঝতে পারলো মহারানী রাগে ফুঁসছে। আর কোনো কিছু না ভেবে আশিয়ানাকে কোলে তুলে নিয়ে নিচের গাড়ির দিকে হাঁটা শুরু করলো। আদিত্যর এর রূপ কর্মকাণ্ড দেখে সকলের চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। আশিয়ানা তো এক নাগারে তাকে কিল ঘুষে মারতে আছে।
তবুও যখন দেখলো কাজ হচ্ছে না, তখন আদিত্যর কাঁধে জোরে কামড় বসিয়ে দিল। তবুও আদিত্য আশিয়ানাকে ছাড়লো না। দাঁতে দাঁত চেপে কামড় কিল খুশি হজম করতে লাগলো। গাড়ির কাছে এসে তাকে গাড়ির ভেতর বসিয়ে নিচে ড্রাইভিং সিটে বসে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানো শুরু করলো। আর সবাই তো হতভম্ব হয়ে ওদের দিকে দেখে গেল। অর্ণব জয়কে গোতা দিয়ে জিজ্ঞাসা করলো, এই সাহসী পুরুষটাকে। তখন জয় আদিত্য সম্পর্কে সবকিছু অর্ণবকে খুলে বলল। এরই মধ্যে অর্ণবের পিয়ে দৌড়ে এসে তাকে বলল, স্যার জরুরি কাজ পড়ে গেছে, আপনাকে এখনই যেতে হবে। তারপর অর্ণব জয় ও মেহমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। শুনশান ফাঁকা রাস্তা, দুপাশে সারি সারি গাছ দিয়ে ভরা। দেখে মনে হচ্ছে ছোটখাটো একটি জঙ্গল। মেঘ অনেকক্ষণ ধরে জানালার মাথায় ঠেকিয়ে বসে আছে। দেখে বোঝার উপায় নাই রাগ কমছে নাকি ভেতরে পুষে রেখেছে। পাশে আদিত্যর এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। গন্তব্যস্থল কোথায় সেটাও শুধু সেই জানে। গাড়ি চালানোর ফাঁকে কাউকে কিছু একটা মেসেজ পাঠালো। প্রায় 1 ঘন্টা ড্রাইভিং এর পর পাড়ি থামলো একটি জঙ্গলের সামনে। গাড়ি থেকে নেমে মেঘের সাইডের দরজাটি খুলে ওকে বাহিরে বের হতে বলল, কিন্তু মেঘ ঠায় বসে রইল, এক চুল পরিমাণ নড়ল না। তা দেখে আদিত্য বলল, 3 জন ব্যক্তিকে মেরে রক্তাক্ত করে আবার আমার মতো নির্দোষ মাসুম বাচ্চাটাকে কিল ঘুষি কামড় দিয়েও তোমার রাগ কমেনি? আরও 2 জনের শাস্তি বাকি ছিল, যা আপনার জন্য দিতে পারিনি। তাই আপনার মতো মাসুম বাচ্চাটার এগুলো প্রাপ্য ছিল। এখন বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে উঠুন। কিন্তু কোনো কিন্তু ফিন্তু নয়, গাড়িতে এসে বসুন। আদিত্য আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে এসে বসলো। পাছে না আবার খ্যাপাতে বাঘিনী রূপ নিয়ে আমাকেই স্বীকার করে বসে। এখানে বাঁচানোর মতো কেউ নেই, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। শার্ট খোলেন। কি? মেঘের এরূপ কথায় আদিত্য যেন আকাশ থেকে পড়ল। দেখো, আমি পুরো ভার্জিন ছেলে, মা বোন ব্যতীত কোনো পরনারীর ছোঁয়া শরীরে লাগাইনি পর্যন্ত। আর তুমি ফাঁকা রাস্তায় পেয়ে এভাবে একজন অবলা শিশুর ইজ্জত হরণ করতে পারো না। আদিত্যের এরূপ পাগল প্রলাপ শুনে মেঘের মনে হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় বাড়ি মারতে। অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য তো মুখটা বন্ধ হবে। এই মুহূর্তে ভাবলো, মাথাটা বাড়িটা যদি বেশি জোরে লাগে তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আপাতত নিজেকে সংযত করে আদিত্যর দিকে তাকিয়ে বলল, ওপর থেকে জাস্ট কয়েকটা বোতাম খুলে বাম কাঁধটা বের করে দিন। অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিব। আর খাওয়া দাওয়া করার পর একটা পেইন কিলার খেয়ে নিলে আর ব্যথা থাকবে না। আমার এগুলোর প্রয়োজন নেই। ছোটবেলায় একটা জংলি বিড়াল প্রায় সময় কামড়াতো, তাই কামড় সহ্য করার ক্ষমতা অর্জন করে ফেলেছি। কথাটি শেষ করে মেঘের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দিবে। আদিত্য কয়েকটা শুকনো ঢোক গেলে মেঘের কথা মতো উপরের কয়েকটা বোতাম খুলে কাঠটা উন্মুক্ত করে দিল। এরই মধ্যে মেঘের ফোনটি সশব্দে বেঁচে উঠল। মেঘ ফোনটি বের করে দেখলো জয়ী কল দিয়েছে। কলটি কেটে দিয়ে ফোন আদিত্যর হাতে দিয়ে বলল, যেই কল দিক না কেন সকল কল যেন কেটে দেয়। আদিত্য মেঘের কথায় শুধু মাথা নাড়ালো। জয়ী প্রায় 4-5 বার কল করছে মেঘকে, কিন্তু প্রতিবার আদিত্য মেঘের কথা অনুযায়ী কল কেটে দিয়েছে। কিছুক্ষণ পর আরেকটি কল আসলো, যেটি ভি দিয়ে সেভ করা। নাম্বারটা এক পলক দেখে নিল আদিত্য। নাম্বারটা কিরকম চেনা চেনা লাগছে। দেখে বোঝা যাচ্ছে এটা এদেশের নাম্বার না, বাহিরের দেশের। নাম্বারটা অনেক পরিচিত মনে হচ্ছে ওর কাছে। কি মনে করে যেন কলটি না কেটে সাইড বাটনে চেপে ফোনটি সাইলেন্ট করলো। তারপর নাম্বারটি ভালো মতো তার মস্তিষ্কে ধারণ করলো। আদিত্যর দিকে মেঘের কোনো হুঁশই নেই। সে আপাতত আদিত্যের ক্ষতে অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে ব্যস্ত। অতিরিক্ত জোরে কামড় দেওয়ার ফলে জায়গা থেকে কিছু ব্লাড বের হয়েছিল, যেটা সে তুলে দিয়ে পরিষ্কার করে নিয়েছে। মেঘে তার কাজে শেষ করে সরে আসলো এবং আদিত্যকে বলল শার্টের বাটনগুলো লাগিয়ে নিতে। মেঘ আশেপাশে তাকিয়ে আগে তাকে জিজ্ঞাসা করলো এটা কোন জায়গা এবং তাকে এখানে নিয়ে এসেছে কেন। এই যে ডান পাশে জঙ্গলটা দেখতেছো,
তার ভিতরে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে। ঝর্ণার নিচে কিছুটা ঝিলের মতন হয়েছে, যেখানে অনেক সুন্দর শাপলা ফুল হয়েছে। আমার আর মেহমাদ ভাইয়ের যখন মন ভালো থাকে না, তখন এখানে এসে ঘুরে যাই। জায়গাটা অনেক সুন্দর। যেহেতু তোমার প্রচুর রাগ উঠেছিল, তাই ভাবলাম এখানে নিয়ে আসি। আর জেসিকার মুখে শুনেছিলাম তুমি প্রকৃতিপ্রেমী, তাই ভাবলাম এই জায়গাটা দেখলে তোমার রাগ ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে। এখন গাড়ি থেকে নামো, ওখানে যাই। কিছুক্ষণের মধ্যে মেহমাদ ভাইয়া, জেসিকা, আরাব, সোহান, কেয়া ওরাও চলে আসবে। মেঘার কথা না বাড়িয়ে গাড়ির দরজা খুলে নেমে পড়লো। তারপর আদিত্যর সাথে ডান পাশের জঙ্গলটির ভেতরে প্রবেশ করলো। কিছু দূর গিয়ে দেখতে পেল আসলে অসম্ভব সুন্দর একটি ঝর্ণা, যার আশেপাশে অনেক বন ফুল রয়েছে। ঝর্ণাটা দেখে মনের ভিতর অসম্ভব সুন্দর ভালো লাগা কাজ করে শুরু করলো। মেঘ যেহেতু একজন প্রকৃতি প্রেমী, তাই প্রকৃতির সান্নিধ্যে আসলে তার মন ভালো হয়ে যায়। কিছু দূর এগিয়ে ঝর্ণার নিচে যে ঝিলটি ছিল তার পাশে বসে ঝিলের পানিতে পা ডুবিয়ে চোখ বন্ধ করে প্রকৃতি অনুভব করতে শুরু করলো। প্রায় 20 মিনিট পর ওখানে মেহমাদ, জয়ী, আরাব, কেয়া, স্বপ্না, সিনথিয়া ও আবির চলে আসলো। আবির যেহেতু ওদের সাথেই ছিল, তাই মেহমাদ ওকেও নিয়ে এসেছে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল নয়েজ ফ্রি প্লেস। আদিত্য ভাই, আসছে না, রাগ কমেছে? দেখে তো মনে হচ্ছে কিছুটা হলেও কমেছে। আচ্ছা, ওখানে কি হয়েছিল? আশিয়ানা এতটা রাগান্বিত ছিল কেন? ওকে দেখে হিংস্র বাঘিনীর চাইতে কম মনে হচ্ছিল না। সত্যি বলতে আমার আর লিজার হাঁটু কাঁপতেছিল ভয়ে। শুধু কি তোমরা? ওখানে যারা ছিল প্রায় সবার সেম অবস্থা হয়েছিল। কোলাহলের শব্দ শুনে প্রিন্সিপাল সহ আমরা সব প্রফেসররা বাইরে এসে দেখি পুকুর পাড় রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছু টিচার্সরা আটকাতে যেতে চেয়েছিল, কিন্তু প্রিন্সিপাল স্যার আশিয়ানকে দেখে আর কাউকে আগাতে দেয়নি। আশিয়ানার এমন রাগ আমি দ্বিতীয়বার দেখলাম। 1 বছর আগে ধনাস নামক একটি ছেলে তার বন্ধুদের নিয়ে 10 বছরের একটি বাচ্চাকে রেপ করার চেষ্টা করেছিল, যা অ্যাশের নজরে পড়েছিল। সেই ছেলেগুলোর অবস্থা এতে চাইতেও খারাপ করেছিল। একজনের 3 থেকে 4 মাস পর্যন্ত হসপিটালের বেড থেকে উঠতে পারেনি। কিন্তু ওদেরকে মারার কারণ কি? আবির, তুই কি কিছু জানিস? ওখানে সকলে আতঙ্কের ভিতর থাকলেও তুই ছিলি নির্লিপ্ত। আমরাও নোটিস করেছিলাম। সবাই যেখানে আশিয়ানকে কিভাবে আটকাবে সেটা ভাবতেছিল, সেখানে তোমাকে দেখে মনে হয়েছিল তুমি ফ্লার্টিং এনজয় করতেছিল। আরাব আর সিনথিয়ার কথা শুনে সবার নজর এবার আবিরের দিকে পড়লো। সে আপাতত আশিয়ানাকে দেখতে ব্যস্ত। তা দেখে আদিত্যর বুকে চিনচিন ব্যথা শুরু হলো, কিন্তু কেন এই ব্যথা সেটা সে বুঝতে পারছে না। এই প্রশ্নের উত্তর না হয় আশিয়ানা সবাইকে দেবে, কেননা আমি নিজেই সম্পূর্ণটা জানি না। জয়ী আর কথা না বাড়িয়ে আবিরের কথা মতো গাড়ি থেকে আইসক্রিমের বক্স বের করে এনে আশিয়ানার হাতে দিল এবং বলল, এই নে তোর ফেভারিট চকলেট আইসক্রিম। এটা খেয়ে মাথা ঠান্ডা করে তারপর আমাদের মাথার ভেতরে ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের মাথাটাকে রেহাই দে। ধন্যবাদ, এরকম পরিবেশে এটার প্রয়োজন ছিল। সবাই এসে মেঘের পাশে বসলো। অতঃপর তাকে জিজ্ঞাসা করলো। মেঘ একবার সবার দিকে তাকিয়ে আবিরকে জিজ্ঞাসা করলো, যে দুজনের শাস্তি বাকি ছিল তারা কোথায়? আবির বলল, ওদেরকে জায়গা মতো রেখে আসতে বলেছি। এখন তুই পুরা কাহিনীটা বল। সেদিন পার্টি শেষ হওয়ার পর আমি রিক ও তার বাবাকে ওয়ার্নিং দিয়েছিলাম যেন আমার থেকে দূরে থাকে, কিন্তু রিক আমার কথা না শুনে উল্টো আমাকে থ্রেট দিল যে আমাকে তার বানিয়ে ছাড়বে। রিকের সাথে লিজার এঙ্গেজমেন্টের কথা চলতেছে। ওদের দুজনই এঙ্গেজমেন্টের পর একটি বড় ডিল সাইন হবে, তাই রিকের বাবা চাচ্ছে না এর মধ্যে কোনো ঝামেলায় জড়াতে। তাই সে রিককে মানা করে দিয়েছিল আমার সাথে যেন কোনো ঝামেলা না করে। কিন্তু রিক তার কথা না শুনে তাকে বলেছিল যদি আমার সাথে তার বিয়ে না দেয় তাহলে সে তার বিজনেস ধ্বংস করে দেবে। তাই রিকের বাবা রাগ হয়ে ওকে থাপ্পড় মেরেছিল, যেটা রিকের ইগোতে লাগে, আর ও আমাকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে ওঠে। আজকে যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার ফোনে আননোন নাম্বার দিয়ে কিছু মেসেজ ও পিক এসেছে। পিকগুলো ছিল মূলত জয়ী ও সিনথিয়ার, যেখানে তারা অনেকটা আপত্তিকর অবস্থায় ছিল। ছবিগুলো দেখে বোঝার উপায় ছিল না যে এগুলো এডিট করা। কোনো সাধারণ মানুষ এগুলো দেখার সাথে সাথে বিশ্বাস করে নেবে।
সেই পিক দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আমি তাকে দেখা করতে বলায় সে আমাকে ভার্সিটির পুকুর পাড়ে আসার কথা জানালো। আমি ওখানে গিয়ে দেখি রিক আগে থেকেই আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি রিকের কাছে গিয়ে শান্তভাবে তাকে বলি ছবিগুলো যেন ডিলিট করে দেয়, আর এরকম ফালতু কাজ দ্বিতীয়বার না করে। সে আমাকে বলল যে একটা কন্ডিশনে সে ছবিগুলো ডিলিট করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি কন্ডিশন। তখন সে আমাকে বলল তাকে বিয়ে করতে হবে। আমি যখন বললাম আমি বিয়ে করতে পারবো না, তখন সে বলল সোজা হাতে ঘৃণা উঠলে আঙ্গুল অবশ্যই বাঁকা করতে হবে। তখনই পেছন থেকে আকাশ ও নীল আমার ঘাড়ের কাছে একটি ইনজেকশন পুশ করতে ধরেছিল, যা তখন আবির দেখতে পায় এবং তাদেরকে বাধা দেয়। তখন তিনজনের মধ্যে অনেকটা হাতাপাই হয়। ঠিক ওই সময় আখি ও রিয়া আমাকে জোর করে রিকের গাড়িতে ওঠানোর চেষ্টা করে। দেন তারপর যা হয়েছিল তোমরা প্রায় সকলেই দেখেছ। আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ, ঝর্ণার পানির মধুর ধ্বনির সাথে বনফুলের একরকম অন্যরকম সুবাস। মন ভালো করে দেওয়ার মতো পরিবেশে আপাতত নিস্তব্ধতা চলছে। হঠাৎ জয় চিল্লিয়ে উঠে মেঘের উদ্দেশ্যে বলল, তুই আমাদেরকে আগে বলিসনি কেন? কেন আগে বলে কি করতি? তোর সাথে 2-4টা আমিও লাগিয়ে দিতাম। কত ফালতু দেখা যায়। আমাদের বন্ধুত্ব হয়ে আমাদের সাথে এমন করতে পারলো। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, যদি তোকে ব্ল্যাকমেল করতে চায় তাহলে আমরা সিনথিয়ার ছবি কেন ডিলিট করলো? কারণ তোদের সো কল্ড ফ্রেন্ডের কাছে আমার কোনো ছবি ছিল না, তাই তোদের দুজনের ছবি এডিট করে আমার কাছে পাঠিয়েছে। ওরা এতটুকু শিওর ছিল যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর কোনো ক্ষতি করতে আমি দিব না। এখন সবার কাছে নিশ্চয়ই সব ক্লিয়ার। সবাই একসাথে মাথা নাড়ল। তারপর সিনথিয়া বলল, আসু শোন না, আখি আর রিয়া তো এখন তোর কবলে রয়েছে। ওদেরকে যখন শায়েস্তা করবি তখন আমাকে আর জেসিকাকে নিয়ে যাবি। ওদের ওই নরম নরম গালগুলো লাল করতে খুব ইচ্ছে করতেছে। এতদিনের বন্ধুত্বের এই পরিণাম দিল তারা। তারা তো বন্ধু নামের কলঙ্ক, এক একটা কালসাপ। এরই মধ্যে আবিরের ফোনে একটি কল আসলো। কলটি রিসিভ করে কানে দিল। হ্যালো, হ্যাঁ ভাই বল। তোর মিষ্টি পরি ঠিক আছে? আচ্ছা তোর কথা বল। এই যে মিস মেঘলা আকাশ, ধরেন ভাই কথা বলবে আপনার সাথে। মেঘ আবিরের হাতে থেকে ফোনটা নিল এবং কানে দিয়ে বলল,